ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 এবং পার্ট 5 প্রশ্নগুলিকে একটি ভিডিওর মাধ্যমে কভার করার চেষ্টা করেছি। তো আশা রাখছি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, তবেই পার্ট 4 এবং পার্ট 5 প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো পার্ট 4 প্রথম প্রশ্ন কি বলছে দেখো, অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো প্লাবনভূমি, এস্কার, গিরিখাত নাকি স্বাভাবিক বাঁধ? সঠিক উত্তর গ অর্থাৎ গিরিখাত। 1-2 প্রশ্ন কি বলছে দেখো, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁক হলো ফিয়র্ড, বাগস্কুন্ড, কোরি নাকি এরিটি? সঠিক উত্তর হবে খ অর্থাৎ বাগস্কুন্ড। এখন 1-3 প্রশ্ন কি বলছে দেখো, ঠিক জোটটি নির্বাচন করো। কয় কি দেওয়া আছে? লাদাখ, যেটা অঙ্গরাজ্য। ক্ষয়ে দেওয়া আছে পুদুচেরি, যেটা কেন্দ্রশাসিত অঞ্চল। গয়ে দেওয়া আছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, যেটা অঙ্গরাজ্য। ঘয়ে দেওয়া আছে হরিয়ানা, যেটা কেন্দ্রশাসিত অঞ্চল। তো এখানে সঠিক অ্যান্সার হবে খ অর্থাৎ পুদুচেরি, যেটা কেন্দ্রশাসিত অঞ্চল। তো এখন 2-1 প্রশ্ন কি বলছে দেখো, বায়ুর ড্যাশ প্রক্রিয়ায় বালি ও পলিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়। তো তোমরা প্রত্যেকে শূন্যস্থানে লিখে নেবে অবনমন প্রক্রিয়ায়। তো এখন 2-2 প্রশ্ন কি বলছে, ড্যাশ উপত্যকা পীরপাঞ্চাল ও উচ্চ হিমালয় পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত। তো সঠিক উত্তর হবে কাশ্মীর। এখন 2-3 প্রশ্ন কি বলছে দেখো, ড্যাশ মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির হয়। তো সঠিক উত্তর হবে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে। এখন 3-1 প্রশ্ন কি বলছে দেখো, পল্লল বেজনী কেন পর্বতের পাদদেশে সৃষ্টি হয়? তো আমরা এখানে পল্লল বেজনী পর্বতের পাদদেশে সৃষ্টির কারণ বলে আন্ডারলাইন করেছি। তোর ব্যাখ্যা কি করছি দেখো, পার্বত্য অঞ্চল পেরিয়ে নদী যখন সমভূমিতে নেমে আসে তখন নদী উপত্যকার ঢাল হঠাৎ কমে যাওয়ায় নদীর বহন ক্ষমতা ও স্রোতের বেগ দুই হঠাৎ কমে যায়। এই অবস্থায় নদী উপত্যকায় পলি, কাঁকর, নুড়ি, বালি প্রভৃতি শঙ্কুর আকারে সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠন করে তাকে পলিশঙ্কু বলে। সমভূমি অঞ্চলে নদী পলিশঙ্কুর উপর দিয়ে নানান খাতে প্রবাহিত হলে পলিশঙ্কুটি অর্ধগোলাকার আকৃতি ধারণ করে। অনেকটা হাত পাখার মতো দেখতে অর্ধগোলাকার এই ভূমিরূপকে পল্লল বেজনী বলে। তো এর উদাহরণ কি? হিমালয়, রকি, আন্দিজ প্রভৃতি ভঙ্গিল পর্বতের পাদদেশবর্তী বেশিরভাগ নদীতেই পল্লল বেজনী দেখা যায়। এখন 3-2 প্রশ্ন কি বলছে দেখো, ধাপ চাষ, ফালি চাষ ও সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে কিভাবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করা সম্ভব? তো প্রথমেই আমরা ধাপ চাষ, ফালি চাষ ও সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায় বলে আন্ডারলাইন করেছি। তো এর প্রথম পয়েন্ট কি? ধাপ চাষ। তো এর ব্যাখ্যা কি হবে, ভারতে পাহাড়ি অঞ্চলে বিভিন্ন উচ্চতায় সিঁড়ির মতো ধাপ ধাপ অর্ধচন্দ্রাকার সমতল জমি তৈরি করে সেখানে চাষ করা হয়। এই পদ্ধতিকে ধাপ চাষ বলে। এর ফলে মৃত্তিকা ক্ষয় হ্রাস পায়। এখন 2 নম্বর পয়েন্ট কি বলছে? ফালি চাষ। তো এর ব্যাখ্যা কি হবে, ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো ফালি চাষ। এই পদ্ধতিতে উদ্ভিদহীন ঢালু জমিতে বৃষ্টির গতি ও মাটির ক্ষয় বেশি হয় ঢালের আড়াআড়ি দিকে চওড়া ফিতের মতো জমি তৈরি করে ক্ষয়রোধী শস্য চাষ করে মৃত্তিকা ক্ষয়রোধ করা হয়। এখন 3 নম্বর পয়েন্ট কি? সমোন্নতি রেখা চাষ। তো এর ব্যাখ্যা কি হবে, পার্বত্য উপত্যকার ঢালু জমিতে সমান উচ্চতা বরাবর ঢালের দিকে আড়াআড়িভাবে জমি কর্ষণ, বপন ও রোপণ করা হয়। এখানে আবার সমোন্নতি রেখা বরাবর দীর্ঘাকার উঁচু বাঁধ তৈরি করে ঢালের দিকে ভূপৃষ্ঠীয় প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। এতে মৃত্তিকা ক্ষয় রোধ পায়। এখন 4 প্রশ্ন কি বলছে দেখো, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার গ্রাবরেখার সচিত্র বর্ণনা দাও। তো প্রথমে তোমরা গ্রাবরেখা বলে পয়েন্ট আউট করবে। তো এখানে ব্যাখ্যা হিসেবে লিখবে, পার্বত্য অঞ্চল দিয়ে হিমবাহ প্রবাহিত হওয়ার সময় ক্ষয় পাওয়া শিলাখণ্ড, নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি হিমবাহের সঙ্গে বাহিত হয়ে উপত্যকার বিভিন্ন অংশে সঞ্চিত হয়। সঞ্চিত এই সব শিলাস্তূপকে গ্রাবরেখা বলে। এখন তোমরা গ্রাবরেখার শ্রেণীবিভাগ বলে আন্ডারলাইন করবে। তো এখানে লিখবে, অবস্থানের পরিপ্রেক্ষিতে গ্রাবরেখা নানান ধরনের হয়, যেমন
পার্শ্বগ্রাব রেখা বলে পয়েন্ট আউট করবে, করে এখানে লিখবে হিমবাহের প্রবাহপথের দুপাশে শিলাস্তূপ প্রাচীরের মতো সঞ্চিত হলে তাকে পার্শ্বগ্রাব রেখা বলে। এখন 2 নম্বর পয়েন্ট দেবে, দিয়ে লিখবে কি মধ্যগ্রাব রেখা। তো এর ব্যাখ্যা কি, দুটি হিমবাহ দুদিক থেকে এসে একসঙ্গে মিলিত হলে উভয়ের মধ্যবর্তী অংশে আরেকটি গ্রাব রেখার সৃষ্টি হয়, একে মধ্যগ্রাব রেখা বলে। এবং পাশে তোমরা এই চিত্রটিকে খুব ভালোভাবে অঙ্কন করবে এবং এখান থেকে প্রান্তগ্রাব রেখা, মধ্যগ্রাব রেখা, অবিন্যস্ত গ্রাব রেখা, ভূমিগ্রাব রেখা এইগুলো চিহ্নিত করবে। এখন 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে প্রান্তগ্রাব রেখা। তো এর ব্যাখ্যা কি হবে, হিমবাহ যেখানে এসে শেষ হয় অর্থাৎ গলে যায় সেই অংশে গ্রাব রেখাকে প্রান্তগ্রাব রেখা বলে। উদাহরণ কি, তিস্তা নদীর উচ্চ অববাহিকায় লাচুং ও লাচেন অঞ্চলে নানান ধরনের গ্রাব রেখা দেখা যায়। তো পার্ট 5-এর 1-এর প্রশ্ন কি বলছে দেখো, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো এখানে 1-এর প্রশ্ন দেওয়া আছে, যে জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় না সেটি হলো ক ভূমধ্যসাগরীয় জলবায়ু, খ সাভানা জলবায়ু, গ মৌসুমী জলবায়ু, নাকি ঘ নিরক্ষীয় জলবায়ু। তো এখানে সঠিক অপশন হবে ঘ অর্থাৎ নিরক্ষীয় জলবায়ু। 1-এর 2-এর প্রশ্ন বলছে ঠিক জোটটি নির্বাচন করো। তো কয়ে দেওয়া আছে চাঁদ, সূর্য ও পৃথিবীর কেন্দ্রের একই সরলরেখায় অবস্থান, সেটাকে বলা হবে মরা কটাল। ক্ষয়ে বলছে পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থান, এটাকে বলা হবে মরা কটাল। গয়ে বলছে চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব পেরিজি, নাকি ঘ বলছে চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্ব অ্যাপেজি। তো এখানে সঠিক অপশন হবে খ অর্থাৎ পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের সমকোণ অবস্থান, যেটাকে মরা কটাল বলে। তো এখন 1-এর 3-এর প্রশ্ন কি বলছে দেখো, অতি বিরল জনঘনত্বযুক্ত একটি রাজ্য হলো ক পশ্চিমবঙ্গ, খ গোয়া, গ উত্তরপ্রদেশ, নাকি ঘ সিকিম। তো এখানে সঠিক অপশন হবে ঘ অর্থাৎ সিকিম। এখন 2-এর প্রশ্ন দেওয়া আছে স্তম্ভ মেলাও, অর্থাৎ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভকে মেলাতে বলেছে। তো 2-এর 1-এ দেওয়া আছে বিশুদ্ধ কাঁচামাল, যেটা ক্ষয়ের সঙ্গে সমান হবে অর্থাৎ তুলো। 2-এর 2-এ দেওয়া আছে ক্রান্তীয় ঘূর্ণবাদ, যেটা গ অর্থাৎ ইয়াসের সঙ্গে সমান হবে। আর 3-এ দেওয়া আছে পেরু স্রোত, যেটা আটাকামা মরুভূমি অর্থাৎ কয়ের সঙ্গে সমান হবে। এখন 3-এর প্রশ্ন দেওয়া আছে সংক্ষিপ্ত উত্তর দাও। তো এখানে 3-এর 1-এ বলে দেওয়া আছে জোয়ার ভাটার সৃষ্টিতে কেন্দ্র বহির্মুখী বলের প্রভাব উল্লেখ করো। তো এখানে উত্তর লিখে নেবে পৃথিবী তার নিজ মেরুদণ্ডের ওপর অনবরত আবর্তন করতে থাকায় যে কেন্দ্রাতিক বল বা কেন্দ্র বহির্মুখী বলের সৃষ্টি হয়, তার প্রভাবে পৃথিবীর সাগর ও মহাসাগরের জলরাশি কেন্দ্র থেকে বাইরের দিকে বিক্ষিপ্ত হয়ে জোয়ার এবং তার সমকোণে অবস্থিত স্থানে জল সরে গিয়ে ভাটার সৃষ্টি হয়। এখন 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, নিম্নলিখিত বিষয়ের ভিত্তিতে ঘূর্ণবাদ ও প্রতীব্য ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য নিরূপণ করো। তো বিষয়গুলি হলো বায়ুর চাপ, স্থায়িত্ব আর আবহাওয়ার প্রকৃতি। তো তোমরা প্রথমে বিষয়, ঘূর্ণবাদ ও প্রতীব্য ঘূর্ণবাদ এইভাবে 3টে ছক টেনে নেবে। তো এখানে বিষয় ঘরে লিখবে বায়ুর চাপ। তো এখানে লিখবে ঘূর্ণবাতের কেন্দ্রে থাকে নিম্নচাপ আর প্রতীব্য ঘূর্ণবাতের কেন্দ্রে থাকে উচ্চচাপ। 2 নম্বর পয়েন্ট লিখবে স্থায়িত্ব। তো এখানে লিখবে অল্পক্ষণ স্থায়ী হবে, তবে খুব শক্তিশালী। আর এখানে লিখবে দীর্ঘকাল স্থায়ী হয়, তবে ঘূর্ণবাতের মতো অত শক্তিশালী নয়। 3 নম্বর পয়েন্ট লিখবে আবহাওয়ার প্রকৃতি। তো এখানে লিখবে আবহাওয়া ঝটিকাংশল, গ্রীষ্মকালে বৃষ্টিপাত ও শীতকালে তুষারপাত হয়। উভয় ঋতুতেই বজ্রঝঞ্ঝা দেখা যায়, তবে গ্রীষ্মকালে এর প্রভাব বেশি থাকে। আর এখানে লিখবে আবহাওয়া শান্ত ও শুষ্ক, গ্রীষ্মকাল মেঘমুক্ত ও উজ্জ্বল, তবে মাঝে মাঝে হালকা কুয়াশা দেখা যায়। শীতকালে ঘন কুয়াশা দেখা যায় এবং তুহিন পড়ে। এখন 4-এর প্রশ্ন কি বলছে দেখো, ভারতের কোন অঞ্চলে অধিকাংশ কফি উৎপাদন করা হয়? এই বাগিচা ফসল চাষের
অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। তো প্রথমেই আমরা প্রথম পার্ট অর্থাৎ ভারতের কোন অঞ্চলে অধিকাংশ কফি উৎপাদন করা হয় এই প্রশ্নের উত্তর দেখব। তো তোমরা প্রথমে কফি উৎপাদক অঞ্চল বলে আন্ডারলাইন করবে। তো এখানে লিখবে ভারতের কফি বাগান এবং কফি উৎপাদন প্রধানত দাক্ষিণাত্যের 3টি রাজ্যেই সীমাবদ্ধ, যেমন কি কর্ণাটক, কেরল আর তামিলনাড়ু। তো কর্ণাটকের শিমোগা, কাদুর, হাসান কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে, আর কেরলের পালঘাট, কোট্টম, আলেপ্পি, কুইলেন এবং এনারকুলাম দ্বিতীয়, এবং তামিলনাড়ুর নীলগিরি পার্বত্য অঞ্চল, মাদুরাই, কোয়েম্বাটুর, তিরুনেলভেলি এবং সালেম তৃতীয় স্থান অধিকার করে। এছাড়া অন্ধ্রপ্রদেশ, ওড়িশার কোরাপুট, মহারাষ্ট্রের সাতারা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ ভারতের বাবাবুদান, আন্নামালাই, শেবরয় এবং পালনি পাহাড়ের ঢালে কফি উৎপন্ন হয়। এখন কোশ্চেনের পরের পার্ট অর্থাৎ এই বাগিচা ফসল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও এর ব্যাখ্যা দেখব। তো তোমরা প্রথমে কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বলে আন্ডারলাইন করবে। তো 1 নম্বর দেবে প্রাকৃতিক পরিবেশ। তো প্রাকৃতিক পরিবেশে জলবায়ু বলে পয়েন্ট আউট করবে। এখানে লিখবে উষ্ণ ও আর্দ্র জলবায়ু কফি চাষের পক্ষে বিশেষ উপযোগী। 1. কফি চাষের জন্য সারা বছর ধরে উচ্চ উত্তাপ এবং প্রচুর বৃষ্টিপাত প্রয়োজন। 2 নম্বর কি কুয়াশা ও সামুদ্রিক আর্দ্রতা কফি গাছের বৃদ্ধিতে যেমন সহায়তা করে, তেমনি তুষারপাত ও ঝড় কফি গাছের ক্ষতি করে। 2 নম্বর কি মৃত্তিকা লোহা, পটাশ এবং নাইট্রোজেনযুক্ত উর্বর লাল দোআঁশ মাটি কফি চাষের পক্ষে বিশেষ উপযোগী। 3 নম্বর পয়েন্ট কি জমির প্রকৃতি জল নিকাশের সুবিধা মতো পাহাড়ের ঢালু জমি কফি চাষের পক্ষে আদর্শ। ছায়া প্রদানকারী গাছ সরাসরি সূর্যকিরণ কফি গাছের ক্ষতি করে বলে কফি খেতে কলা, ভুট্টা প্রভৃতি ছায়া প্রদানকারী গাছ লাগানো হয়। নেক্সট পয়েন্ট করবে অর্থনৈতিক পরিবেশ। তো এখানে লিখবে প্রয়োজন অনুযায়ী গাছে 1 নম্বর জলসেচ, 2 নম্বর পরিমিত পরিমাণে সার ও 3 নম্বর কীটনাশক প্রয়োগ করতে হয়। 4 নম্বর কি সুলভ শ্রমিক কফি ক্ষেত তৈরি, চারা লাগানো, রক্ষণাবেক্ষণ, কফি ফল সংগ্রহ, কফি প্রস্তুত করার জন্য প্রচুর দক্ষ শ্রমিকের প্রয়োজন। 5 নম্বর কি মূলধন কফি বাগান কেনা, ক্ষেত তৈরি, চারা লাগানো, কফি গাছের রক্ষণাবেক্ষণ ও তৈরি কফি বিপণনের বিভিন্ন পর্যায়ে প্রচুর মূলধনের প্রয়োজন হয়। তো এই ছিল পার্ট 5-এর 4টি প্রশ্নের সঠিক অ্যান্সার। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রেখো আমার প্রত্যেকটি ভিডিও সবচেয়ে আগে দেখার জন্য।